সামনে আমি এনেছি। আজকে সমযোজী বন্ধন, সমযোজ্যতা কি, কিভাবে সমযোজী যৌগ গঠন হয় সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন উদাহরণ দিয়ে। আগের দিন তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী যৌগ, তাদের বৈশিষ্ট্য সবটাই আমরা পড়েছি। ছোট একটা উদাহরণ দিই, সমযোজী বন্ধনটা কি। ধরো স্কুলে তোমার যে বন্ধু, তোমরা তিনজনে ছোট থেকে বন্ধু, সেই বন্ধুত্বটা বজায় রাখার জন্য বড় হয়ে যেটা করলে, তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করলে এবং তিনজনে মিলে সমান পরিমাণ টাকা সেখানে দিলে। ধরো 10,000 টাকা করে তিনটে বন্ধু টাকা দিয়ে ব্যবসাটা করলে, একটা লাভ হলো। সেই লাভটা তিন বন্ধু মিলে একটা ফান্ড তৈরি করলে, যেখানে রাখলে এবং প্রয়োজন মতো সেই ফান্ড থেকে টাকাটা তোমরা প্রত্যেকে যে যার প্রয়োজন মতো, মিসইউজ করলে হবে না, প্রয়োজন মতো ব্যবহার করলে। সমযোজী বন্ধনে ঠিক সেরকম মৌলের পরমাণুগুলো এরকম তাদের বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কি করে, একটা জায়গায় জমা রাখে প্রয়োজন মতো। যেমন তোমরা বন্ধুরা লাভের অংশটা ভাগ করে নিয়েছিলে নিজেদের মতো, এরাও প্রয়োজন মতো মৌলের পরমাণু তার ইলেকট্রনগুলোকে তার বাইরের কক্ষে যতটা প্রয়োজন একটা অষ্টক পূর্ণ করার জন্য বা ডুপ্লেট পূর্ণ করার জন্য, সেটাই তারা ব্যবহার করে। তা কিভাবে করে সবটাই আমরা চলো বোর্ডে গিয়ে জেনে নিই। বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, এই সমযোজী বন্ধন কারা গঠন করবে সেটা আগে জেনে নেওয়া দরকার। অর্থাৎ সমযোজী বন্ধন চেনার উপায়, যখন অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হবে সেই বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করবে কারা? অধাতুরা। ইলেকট্রন ই মাইনাস দিয়ে আমি ডিনোট করলাম, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন হবে। সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে, যেখানে তোমরা জেনেছিলে তড়িৎযোজী বন্ধনে ইলেকট্রনটা আদান প্রদান করেছিল, একজন আরেকজনকে দিয়েছিল, একজন নিয়েছিল। কিন্তু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন গঠনকারী পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম বা সমান হবে। এই কটা জিনিস আমরা প্রথমে জানবো, তারপর আমরা সমযোজী বন্ধনে চলে যাব। অর্থাৎ প্রথম আমার জানতে হলো অধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে। তাহলে অধাতু কারা সেটা আমাদের জানতে হচ্ছে। অধাতু কারা? যেসব মৌলের পরমাণুর বাইরের কক্ষে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে। আর এই 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন যাদের থাকে পর্যায় সারণীতে, তারা 15, 16, 17 নম্বর গ্রুপের মৌল। তাহলে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে, এইরকম মৌলরা অধাতু এবং সেই অধাতুগুলো সমযোজী বন্ধন গঠন করবে। সেই অধাতুগুলো প্রথমে জেনে নিতে হবে কারা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, কার্বন। আরও অধাতু আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এরা গ্রুপ 17তে থাকে, পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে এরা থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। এবার দেখো, আমি যে বললাম অধাতু তার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, সেটা কিভাবে আমরা দেখছি। দেখো বাইরের কক্ষে, দেখো এই নাইট্রোজেন, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে থাকে 5টা। তোমরা ইলেকট্রন বিন্যাস আমার যে ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরিষ্কার, 1 2 3 4 5। তাহলে এই নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, ঠিক বাইরের কক্ষগুলো দিয়েই আমরা লিখব। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা ইলেকট্রন থাকে, দেখো এই একটা। অক্সিজেনের বাইরের কক্ষে কটা থাকে? মোট অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, 2টো থাকে প্রথম কক্ষে, পরের কক্ষে থাকে 6টা। তাহলে বাইরের কক্ষে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6। বোঝা গেল? তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দিয়েই কিন্তু আমরা এইভাবে বুঝতে পারবো যে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, তারাই কিন্তু অধাতু। আর ইলেকট্রন যে আমি, দেখো ইলেকট্রনটাকে কিভাবে লিখেছি, কখনো ক্রস দিয়ে লিখেছি, কখনো ডট দিয়ে লিখেছি। এটাকে লুইস ডট বলা হয়, ঠিক আছে? আর এটা কেন লুইস ডট বলা হয়? কেন কি লুইস এই সমযোজী বন্ধনের ধারণা দিয়েছিলেন, সেই জন্য এটাকে লুইস ডট বলা হয়। তাহলে বোঝা গেল ইলেকট্রন বাইরের কক্ষে ইলেকট্রনটাকে এরকম ডট দিতে পারি বা ক্রস চিহ্ন দিয়ে বোঝাতে পারি। ইলেকট্রনকে বিন্দু বা ডট অথবা ছোট ক্রস চিহ্ন দিয়ে বোঝাতে পারি। সমযোজী বন্ধন সহ যৌগের গঠনকে যেভাবে প্রকাশ করব আমরা, তাকে লুইস ডট গঠন বা ইলেকট্রন ডট গঠন বলে। বোঝা গেছে? তাহলে চলো আমরা দেখে নিই বিভিন্ন
মৌল বা যৌগের অণুগুলো কী করে ইলেকট্রন ডট দিয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হচ্ছে সেটা এবার দেখে নেব। এসো আমরা প্রথমে জেনে নিই সমযোজী বন্ধন কত প্রকারের হয়। সমযোজী বন্ধন হয় 3 প্রকারের, এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। এক বন্ধন হয় যখন দুটো পরমাণু একটি ইলেকট্রন জোড় ব্যবহার করে তখন হয় এক বন্ধন, আবার দুটি পরমাণু যখন দুটি ইলেকট্রন জোড় ব্যবহার করে তখন হয় দ্বিবন্ধন, আর দুটি পরমাণু যখন তিনটি ইলেকট্রন জোড় ব্যবহার করে তখন হয় ত্রিবন্ধন। প্রথমে আমরা সমযোজী এক বন্ধনের ইলেকট্রন ডট গঠন জেনে নেব, কিছু উদাহরণ দিয়ে জানবো। হাইড্রোজেন অণুর গঠন প্রথমে চলো আমরা শিখে নিই। H2 হাইড্রোজেন অণু, তার মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, আর আমরা জানি প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, আর এই হাইড্রোজেন পরমাণু চাইবে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রাখতে। এই হাইড্রোজেন পরমাণু চাইবে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রাখতে, কিন্তু কি করে করবে? প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দেখো এইভাবে একটা জায়গায় জমা করবে। কেন করবে? তার কারণ প্রত্যেকে চাইবে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন করতে। হাইড্রোজেন পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের বাইরের কক্ষে থাকে দুটো ইলেকট্রন, সেই জন্য হাইড্রোজেন পরমাণু চাইবে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন করে ডুপ্লেট পূর্ণ করতে সুস্থির অবস্থায় আসবে। আর যৌগ গঠনের উদ্দেশ্যই হলো পরমাণুগুলো সুস্থির হতে চায় অষ্টক বা ডুপ্লেট পূর্ণ করে। তাহলে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রাখার জন্য তারা এরকমভাবে ইলেকট্রন জোড় কিভাবে গঠন করছে দেখো। একটা জায়গায় জড়ো করলো, এরকমভাবে ক্রস চিহ্ন দিয়ে দেখিয়েছি, কখনো ক্রস কখনো ডট দিয়েও আমরা দেখাতে পারি। ইলেকট্রন ডট বা লুইস ডট বলে এটাকে। এবার দেখো এই হাইড্রোজেনের বাইরের কক্ষে এ যখন একটা দিয়ে দিল ইলেকট্রন, আর এও যখন দিয়ে দিল, তখন এর বাইরের কক্ষে কোনো ইলেকট্রন নেই, এর বাইরের কক্ষে কোনো ইলেকট্রন নেই, এখানে এরকম জমা করে রাখলো। কিন্তু এরা কি করে ব্যবহার করলো দেখো, এই হাইড্রোজেনটাকে তুমি দেখো এর বাইরের কক্ষে এখন দুটো ইলেকট্রন, আর এই হাইড্রোজেনটাকে দেখো এর বাইরের কক্ষে এখন দুটো ইলেকট্রন। তাহলে কি হলো? প্রত্যেকের বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন হয়ে গেল। এই যে ক্রস দিয়ে বোঝালাম এটা এক বন্ধন, অর্থাৎ ইলেকট্রন জোড়, দুটো পরমাণু যখন একটি ইলেকট্রন জোড় ব্যবহার করে তখন হয় এক বন্ধন। আমরা আগেই বলেছি সেটাকে আমরা বলবো এক বন্ধন। দেখো এক বন্ধনে এরকম ডার্ক লাইন দিয়ে বোঝানো হয়, এরকম ডার্ক লাইন দিয়ে বোঝানো হয়। আর এক বন্ধন মানে একটা ইলেকট্রন জোড় তারা ব্যবহার করে সমযোজী বন্ধনটা গঠন করেছে। এবার আমরা আসবো অ্যামোনিয়া NH3 অণুর গঠনে। ভালো করে দেখো, NH3-তে একটা নাইট্রোজেন আছে আর তিনটা হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণুকে H দিয়ে আমরা লিখি, H, তিনটে H, যেহেতু তিনটে হাইড্রোজেন পরমাণু, আর একটা নাইট্রোজেন পরমাণুকে N দিয়ে লিখলাম। হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, দেখো এরকম বাইরের কক্ষে ইলেকট্রন, আর ইলেকট্রনগুলোকে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। আর নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রনটাকে আমরা ডট দিয়েছি। আর আমরা জানি নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাসের যে আমি আগের পড়িয়েছি ভিডিও আছে, সেটা অবশ্যই ফলো করলে বুঝতে পারবে। তাহলে দেখো নাইট্রোজেন পরমাণু যে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, এ চাইবে এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করে অষ্টক পূর্ণ করতে, আর হাইড্রোজেন পরমাণু চাইবে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন নিয়ে ডুপ্লেট পূর্ণ করতে। কোথা থেকে পাবে? হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন দিল, এক জায়গায় জড়ো করলো, নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষের আরেকটা ইলেকট্রন আরেক জায়গায় জড়ো করলো। একটা চাই নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থেকে, সেই জন্য এ তখন দুটো পেয়ে যাবে। আর এই নাইট্রোজেন দেখো, এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনটা দিল নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে, আর নাইট্রোজেনের থেকে আরেকটা নিল, হাইড্রোজেনটা তখন দুটো পাবে। এখানেও হাইড্রোজেন পরমাণু দুটো ইলেকট্রন পাবে, কিন্তু নাইট্রোজেন কি করবে? তার কাছে 5টা ছিল, প্রত্যেকটার থেকে হাইড্রোজেন পরমাণু বাইরের কক্ষ থেকে 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তিনজনের বাইরের কক্ষ থেকে 3টি ইলেকট্রন নিল, নিয়ে সে অষ্টক পূর্ণ করবে। কিভাবে করলো দেখো, এখানে দেখা যাচ্ছে ঠিক এইভাবে তারা বাইরের কক্ষে দুটো জড়ো করেছে। দেখো একটু, তাহলে এরা মাঝখানে জড়ো করেছে, কিন্তু ব্যবহার করবে কি করে দেখো, এই হাইড্রোজেন পরমাণু তখন ঠিক এর বাইরের কক্ষে এখন দুটো ইলেকট্রন এলো, এই হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে এখন এলো দুটো ইলেকট্রন।
ডুপ্লেট পূর্ণ করলো, এই হাইড্রোজেন পরমাণু বাইরের কক্ষে এলো, দুটো ইলেকট্রন ডুপ্লেট পূর্ণ করলো। আর নাইট্রোজেন পরমাণু কি করলো, তার কাছে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এ অষ্টক পূর্ণ করলো। বোঝা গেছে? অষ্টক পূর্ণ করলো, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন এইভাবে রেখে দিলাম। আর এই যে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের একটা একটা করে ইলেকট্রন দিয়ে যে জোড় গঠন করলো, সেটাকে ডার্ক লাইন দিয়ে দেখানো হলো। এখানে একটা জোড় হয়েছে, এখানে একটা জোড় হয়েছে, এখানে একটা জোড় গঠন করেছে। এগুলো কিন্তু এক বন্ধন, আর প্রত্যেকটা ইলেকট্রন একটা করে জোড় এক বন্ধন। বোঝা গেছে? এইভাবে অ্যামোনিয়া অণুগুলো সমযোজী এক বন্ধনে যুক্ত হয়। আর আমরা ক্রস আর ডটটাকে দিয়েছি আলাদা করে, যাতে বুঝতে পারি যে ডট বলতে নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনকে বোঝাচ্ছে, আর ক্রস বলতে হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনকে বোঝাচ্ছে। শুধুমাত্র বোঝার সুবিধার জন্য আমরা এটা করতে পারি। এবারে আমরা সমযোজী দ্বিবন্ধনের ইলেকট্রন ডট গঠন দেখে নেব। কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন চলো দেখে নিই কিভাবে হচ্ছে। ইলেকট্রন ডট গঠন তারা কিভাবে করছে দেখো। এখানে CO2 কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন একটা পরমাণু আছে আর অক্সিজেনের দুটো পরমাণু, O2 দুটো অক্সিজেন পরমাণু কি করে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করছে এসো দেখি। কার্বনকে আমরা লিখলাম এরকম C, অক্সিজেন দুটো যেহেতু ও দুদিকে লিখে দিলাম। অক্সিজেনের প্রত্যেকের বাইরের কক্ষে, অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন, 6টাকে ক্রস চিহ্ন দিয়ে লিখেছি 1 2 3 4 5 6। এই অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, একইভাবে 1 2 3 4 5 6 6টা ক্রস চিহ্ন দিয়ে লিখেছি। আর কার্বন পরমাণুর বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, দেখো 1 2 3 4 ডট দিয়ে লিখেছি বোঝার সুবিধার জন্য। ক্রস বা ডট আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা বললাম, যেটাকে আবারও বলছি লুইস ডট বা ইলেকট্রন ডট বলা হয়। এবার কার্বনের বাইরের কক্ষে যে 4টি ইলেকট্রন আছে, কার্বন পরমাণু চাইবে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে, অষ্টক পূর্ণ করতে। প্রত্যেক যৌগ চাই তার বাইরের কক্ষে অষ্টক বা ডুপ্লেট পূর্ণ করতে, স্থিতিশীল হওয়ার জন্য। কার্বনও তাই চাইছে, 4টে আছে আর 4টে প্রয়োজন। সেই 4টে কোথা থেকে পাবে? অক্সিজেনের কাছ থেকে, এই অক্সিজেনের কাছ থেকে দুটো নেবে, এই অক্সিজেনের কাছ থেকে দুটো নেবে, মিলে 4টে হবে। কিভাবে নেবে দেখো। এই অক্সিজেনের এই ইলেকট্রনটা একটা জায়গায় জমা করতে বললো, এই ইলেকট্রনটা একটা জায়গায় জমা করতে বললো। এখানকার পরমাণুর অক্সিজেন, এই যে অক্সিজেন পরমাণু তার বাইরের পক্ষে ইলেকট্রনটা এখানে জমা করতে বললো, এই ইলেকট্রনটাকে এখানে জমা করতে বললো। তাহলে 4টে নিজের ছিল, দুটো দুটো করে জমা করতে বললো। পরে ব্যবহার করবে কিভাবে সেটা দেখাবো। অক্সিজেনের একইভাবে 6টা আছে, চাই কটা? দুটো। দুটো ইলেকট্রন কার্বনের কাছ থেকে জমা করতে বললো। দেখো কার্বনের থেকে এইভাবে জমা করলাম, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এইভাবে জমা করে একটা জায়গায় রাখলো। আবার এই অক্সিজেনের ক্ষেত্রে তাই 6টা আছে, আরো দুটো চাই। সেটা কি করবে? কার্বন পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রনটা এখানে জমা করতে বললো। ঠিক আছে, প্রত্যেকে জমা করলো। এবার দেখো কি হলো, আমরা একটু এগিয়ে নিয়ে দেখি। অক্সিজেন পরমাণু 1 2 3 4 এটা যেমন ছিল তেমন আছে। এখানেও অক্সিজেনের পরমাণুর দেখো 4টে যে ইলেকট্রন, সেটাও একই রকম রাখা হয়েছে, কিন্তু যে জমা যেটা করলো সেটা এইভাবে রাখা হয়েছে। মাঝখানে জমা করেছিল দেখো, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, এখানেও 1 2 3 4, 1 2 3 4 4টে করে ইলেকট্রন। এইভাবে তারা প্রত্যেকে দুটো দুটো করে দিয়ে ইলেকট্রনগুলোকে একটা জায়গায় জমা রাখলো। এবার কিভাবে তারা ভাগ করে নেবে দেখো, ঠিক এইভাবে ভাগ করবে। 1 2 3 4 5 6 7 8, এর প্রয়োজন 8টা, ও ওর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রেখে দিল। এই অক্সিজেনেরও 8টা ইলেকট্রন প্রয়োজন, 1 2 3 4 5 6 7 8। দেখো এর বাইরের কক্ষে এই ইলেকট্রনটাকে ব্যবহার করবে। আমরা বলেছিলাম প্রয়োজন মতো তারা ইলেকট্রনটাকে ব্যবহার করবে তার বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করার জন্য বা ডুপ্লেট পূর্ণ করার জন্য। এখানে অষ্টক পূর্ণ করবে তারা। কার্বন পরমাণু কি করবে? তার বাইরের কক্ষে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এইভাবে আমরা বোঝাবো। দেখো এখন কি হলো, কার্বন পরমাণুকে যদি দেখো তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে। এখন দেখো অক্সিজেন পরমাণু তার এই যে ইলেকট্রনগুলোকে আমরা এইভাবে রেখে দিলাম, এইভাবে লিখলাম। আর এই যে বন্ধন, এটাকে দ্বিবন্ধন বললাম। কেন না, প্রত্যেকে দেখো অক্সিজেনও দুটো ইলেকট্রন শেয়ার করেছে, কার্বনও দুটো ইলেকট্রন শেয়ার করেছে। প্রত্যেকে দুটো করে ইলেকট্রন শেয়ার করেছে, করে তারা দ্বিবন্ধন তৈরি করেছে। অর্থাৎ
দুটো পরমাণু যখন দুটো ইলেকট্রন জোড় ব্যবহার করে তখন হয় দ্বিবন্ধন, আমরা বলেছি। তাহলে দুটো পরমাণু দুটো ইলেকট্রন জোড় ব্যবহার করেছি, এক একটা জোড়ে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে দ্বিবন্ধনটা আমরা এরকম ডার্ক লাইন দিয়ে লিখব, আর প্রত্যেকটা জোড় মানে কি দুটো ইলেকট্রন, তাহলে এটাই দ্বিবন্ধনের চিহ্ন। বোঝা গেছে? এবার আমরা ত্রিবন্ধন কিভাবে হয় এসো দেখে নিই। এবার আমরা আসছি সমযোজী ত্রিবন্ধনের ইলেকট্রন ডট গঠন নিয়ে। নাইট্রোজেন অণুর গঠন আমরা দেখে নেব। ইলেকট্রন ডট গঠন, নাইট্রোজেন পরমাণু, প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, আমি দেখেছি এরকম ইলেকট্রন গুলো দিয়ে। N2 মানে দুটো পরমাণু আছে নাইট্রোজেন অণুতে, সেটা দেখানো হয়েছে। এবার কিভাবে ইলেকট্রন জোড় গঠন করবে দেখো, আমি একটু কাছে নিয়ে যাই। যেহেতু এর কাছে 5টা আছে, এর কাছে আরো 3টে চাই। কোথা থেকে নেবে? এ চাইবে এই নাইট্রোজেন পরমাণুর কাছ থেকে 3টে নিতে, আবার এই নাইট্রোজেন পরমাণু চাইবে এই নাইট্রোজেন পরমাণুর কাছ থেকে আরো 3টে নিয়ে জোড় গঠন করতে, কারণ প্রত্যেকের কিন্তু আরো 3টে করে চাই, তবে অষ্টকপূর্ণ হবে। তাহলে এ বলল তোমার ইলেকট্রন এখানে জমা রাখো, এ বলল তোমার ইলেকট্রন এখানে জমা রাখো, এও বলল তোমার ইলেকট্রন জমা রাখো, এও বলল তোমার ইলেকট্রন জমা রাখো। তাহলে এইভাবে 3টে করে প্রত্যেকে 3টে করে ইলেকট্রন জমা রাখলো। ঠিক আছে, প্রত্যেকে 3টে করে ইলেকট্রন জমা রাখলো। এইবার কি হলো, জমা রাখার ফলে কেমন দেখতে হলো দেখো, এখানে এই 3টে ইলেকট্রন, 6টা ইলেকট্রন ওরা প্রত্যেকে 3টে 3টে করে দিয়ে 6টা ইলেকট্রন ওরা জমা রেখেছে, এরকম দেখতে হয়েছে। মাঝখানে জমা রেখেছে, অসুবিধা নেই। এবার এই নাইট্রোজেন পরমাণু কি করবে, এই যে তার বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করে নিল, কারণ তার কাছে 3টে ছিল, 5টা ছিল, আর বাকি 3টে ইলেকট্রন পেল অন্য পরমাণুর থেকে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। আর এই নাইট্রোজেন পরমাণু তার বাইরের কক্ষে এইভাবে অষ্টক পূর্ণ করে নিল 8টা ইলেকট্রন রেখে। দেখো কটা ইলেকট্রন তারা শেয়ার করেছে, প্রত্যেকে 3টে করে ইলেকট্রন শেয়ার করেছে, 3টি ইলেকট্রন জোড় গঠন হয়েছে। ত্রিবন্ধনটা কিভাবে তৈরি হলো দেখো, 3টি ইলেকট্রন জোড় গঠন করে এরা ত্রিবন্ধন তৈরি করেছে। আর দুটো ইলেকট্রন যে মাথার উপরে ছিল আমি বলেছিলাম, সেই ইলেকট্রন দুটোকে এরকম গোল করে দিতে হয়। আর ত্রিবন্ধন মানে এই যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, 3টে বন্ধন। ত্রিবন্ধনকে আমরা এইভাবে ডার্ক লাইন দিয়ে লিখি, 3টে ডার্ক লাইন, প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন আছে, অর্থাৎ দুটো পরমাণু 3টে ইলেকট্রন জোড় ব্যবহার করে যে বন্ধন সেটাই হচ্ছে ত্রিবন্ধন। তাহলে বোঝা গেছে ত্রিবন্ধনে কিভাবে নাইট্রোজেন অণুটা গঠন হয়েছে সেটা আমরা দেখে নিলাম। তাহলে ভালো করে পড়াশোনা করো, খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।